এই ভিডিওতে ক্লাস 11-এর বিন্যাস ও সমবায় অর্থাৎ পারমুটেশন কম্বিনেশন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা সূত্র আলাদা করে প্রতিষ্ঠা করা হয়েছে এবং তার দরুন উদাহরণ দিয়ে সলভও করা হয়েছে কিছু অঙ্ক। তো ভিডিওটা তোমরা দেখো। আর এর আগে আমাদের চ্যানেলে ক্লাস 11-এর যে ভিডিও ডিসকাশন অথবা সলিউশন পোস্ট করা হয়েছে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তার লিঙ্ক ডিসক্রিপশানে আছে। কিন্তু সবচেয়ে বেটার হবে তোমরা যদি একবার আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসো, সেখানে ক্লাস 11-এর প্লেলিস্টে সমস্ত সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে যেগুলো তোমাদের প্রয়োজনীয়। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। বিন্যাস ও সমবায়, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, এটা তোমাদের ক্লাস 11-এর বীজগণিতের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ট এই জন্য কারণ তোমাদের ক্লাস 11-এর বাইনোমিয়াল থিওরেম আর বিশেষ করে প্রবাবিলিটিতে এর ব্যাপক ব্যবহার আছে। এছাড়া হায়ার ম্যাথামেটিক্সেও বারবার লাগবে পারমুটেশন কম্বিনেশন, তো এটা ভালো মতো শিখতে হবে। আমরা এখানে পারমুটেশন কম্বিনেশনে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় বুঝে জিনিসটা শিখে উঠব। শর্ট ফার্স্টে আমরা আলোচনা করব বিন্যাস আর সমবায় বিষয়টা কি। বিন্যাস আর সমবায় বোঝার সুবিধার জন্য আমরা শর্ট ফার্স্টে বিন্যাস আর সমবায়ের যে আরেকটা করে নাম আছে, যেমন বিন্যাসের আরেকটা নাম আছে সজ্জা বা অ্যারেঞ্জমেন্ট। একইভাবে সমবায়ের আরেকটা নাম আছে যেটা হচ্ছে নির্বাচন অর্থাৎ সিলেকশন। এই নামগুলো বলার পেছনে কারণ আছে, কারণ এই নামগুলো খুব ইজিলি তোমাদের রিলেট করতে সাহায্য করবে এগুলোর ডেফিনেশনের সাথে। শর্ট ফার্স্টে সজ্জা মানে হচ্ছে সাজানো, আর সমবায় হচ্ছে নির্বাচন মানে হচ্ছে অনেকটা বাছাই করা এমনটা। ধরো সাপোজ আমার এখানে 4টে ধরনের ফুল আছে। এই হচ্ছে একটা ধরনের ফুল, এই হচ্ছে আরেকটা ধরনের ফুল, এই হচ্ছে আরেকটা ধরনের ফুল, আর এই হচ্ছে একটা ধরনের ফুল। এই 4 ধরনের ফুল আমার কাছে আছে। এবার যদি আমি এই 4 ধরনের ফুলের মধ্যে দুটো ফুল নিয়ে সাজাই, অর্থাৎ বিন্যাসের কথা ভাবি, দুটো ফুল নিয়ে সাজানোর কথা ভাবি, তো সাপোজ আমি এটা আর এটা এই দুটো ফুল নিয়ে সাজানোর কথা ভাবছি, তাহলে কিভাবে সাজাতে পারি এই দুটো ফুলকে? এইভাবে একটা, আর আরেকটা সাজাতে পারি এইভাবে। অর্থাৎ এখানে কি হলো, এখানে আমি প্রথম ক্ষেত্রে প্রথম জায়গায় এটাকে, দ্বিতীয় স্থানে এটাকে রাখলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে এটাকে প্রথম স্থানে এটাকে দ্বিতীয় স্থানে রাখলাম। কিন্তু সাজানোর দিক থেকে যদি আমি দেখি, আমার কিন্তু দুটো আলাদা আলাদা রূপ পাচ্ছি। এটা এক ধরনের সাজ হলো, এটা আর এক ধরনের সাজ। অর্থাৎ এখানে এই দুটোকে আমরা দুটো উপায়ে বিন্যাস করতে পারছি। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারছি। তাহলে এক্ষেত্রে যেহেতু সাজানো এক্ষেত্রে বিষয় হচ্ছে, তাই অবস্থানটাও ইম্পর্টেন্ট হচ্ছে। কোন দুটোকে আমি বাছলাম সেটা খালি ইম্পর্টেন্ট না, এই ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট যে দুটোকে বাছলাম তারা কোন জায়গায় অবস্থান করছে। তাহলে বিন্যাসের বিষয়টা আমি আশা করি বোঝাতে পারলাম যে যেগুলোকে আমরা বাছছি তাদের পজিশনটাও ইম্পর্টেন্ট। ভিন্ন ভিন্ন পজিশনের জন্য ভিন্ন ভিন্ন বিন্যাস ধরা হবে। আর সমবায়ের ক্ষেত্রে যদি আমরা ভাবি, সমবায়ের এই নামটা এই জন্যই বললাম, নির্বাচন বা সিলেকশন হচ্ছে বাছাই করা। তাহলে আমাকে যদি এই 4টের মধ্যে দুটোকে বাছাই করতে বলে, আর আমি দুটোকে এইভাবে বাছি বা এইভাবে বাছি, কিছু আলাদা হচ্ছে না। কারণ এই ক্ষেত্রেও আমি এই ধরনের একটা ফুল আর এই ধরনের একটা ফুল নিয়েছি, এই ক্ষেত্রেও আমি এই ধরনের একটা ফুল এই ধরনের একটা ফুলই নিয়েছি। তাহলে বিন্যাসে যে জিনিসটা এই দুটো ভিন্ন ভিন্ন হয়ে দুটো বিন্যাস বোঝাচ্ছিল, সমবায়ের ক্ষেত্রে কিন্তু এই দুটো একটা বোঝাচ্ছে। এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো, এটা খুব ভাইটাল জিনিস। কারণ সাজানোর ক্ষেত্রে যদি আমরা ভাবি, আমরা দুটো ফুলকে তাদের অবস্থান হিসেবে ভিন্নভাবে সাজাতে পারছি। কিন্তু যদি দুটো ফুলকে আমি বেছে নেওয়ার কথা ভাবি, তাহলে আগে কোনটা বাছছি সেটা ইম্পর্টেন্ট না, যে দুটোকে বাছছি সেটাই ইম্পর্টেন্ট। আর সেক্ষেত্রে দুটো আগে বা পরে অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন সমবায় হচ্ছে না, সেক্ষেত্রে এটা এবং এটা একটা সমবায়ই হচ্ছে।
কিন্তু সাজানো যেহেতু এই দুটোর ক্ষেত্রে সাজানোর রূপটা ভিন্ন ভিন্ন, তাই এই ক্ষেত্রে বিন্যাস হচ্ছে দুটো। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম যে বিন্যাস আর সমবায় কী। এবার আমরা ছোট্ট একটা অঙ্ক করে বিষয়টা আরও ভালো মতো বুঝবো। ধরো এটা একটা প্রশ্ন আমাদের দিয়েছে, বলছে 4টি যথাক্রমে লাল, সবুজ, হলুদ এবং কালো রঙের ফুল আছে, যাদের মধ্যে দুটির বিন্যাস নির্ণয় করো এবং দুটির সমবায় নির্ণয় করো। তো আমরা এখানে লাল রঙের ফুলকে আর ফর রেড, সবুজ রঙের ফুলকে জি ফর গ্রিন, হলুদ রঙকে ওয়াই ফর ইয়েলো আর কালোকে বি ফর ব্ল্যাক, এই হিসেবেই 4টে ফুল নিয়ে নিলাম, এই 4টে। এবার এর মধ্যে আমাদের দুটির বিন্যাস নির্ণয় করতে বলেছে। ফার্স্টে আমরা এর মধ্যে দুটোর বিন্যাস অর্থাৎ দুটোকে বেছে নেব এবং সেই দুটোকে বেছে নেওয়ার জন্য কতভাবে আমরা দুটোকে বাছবো এবং সেই যে দুটোকে বাছছি তারা নিজেদের মধ্যে কতভাবে সাজ তৈরি করতে পারবে নতুন ধরনের। তাহলে আমরা এই ক্ষেত্রে কী করছি, প্রথমে আর এর সঙ্গে জি নিচ্ছি, অর্থাৎ রেড গ্রিন একটা, রেড ইয়েলো একটা, রেড ব্ল্যাক একটা, গ্রিন ইয়েলো একটা, গ্রিন ব্ল্যাক একটা, আর হচ্ছে ইয়েলো ব্ল্যাক একটা। তো আমরা এখানে এই 4টের মধ্যে প্রত্যেক দুটোকে নিয়ে ভিন্ন ভিন্নভাবে সাজিয়ে নিলাম এতগুলো, এইভাবে। কিন্তু আমরা একটু আগেই কি আলোচনা করলাম যে বিন্যাস হচ্ছে সজ্জা, অর্থাৎ এক্ষেত্রে যেমন রেড গ্রিন এক ধরনের সাজ হবে, ঠিক তেমনই গ্রিন রেড আরেক ধরনের সাজ হবে। তাহলে রেড গ্রিন আর গ্রিন রেড দুটো একই হবে না, সেই জন্য আমরা এর অপোজিট, অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম স্থানে যেখানে রেড ছিল দ্বিতীয় স্থানে গ্রিন ছিল, তার উল্টো করে প্রথম স্থানে গ্রিন এবং দ্বিতীয় স্থানে রেড নিব। এইভাবে এই প্রত্যেকটার যদি অপোজিট করে নিই তাহলে আরও এতগুলো সজ্জা আমরা এখানে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি এই 4টে ভিন্ন রঙের ফুলের মধ্যে থেকে দুটোর বিন্যাস কতগুলো পাওয়া যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 আর এখানে 6, অর্থাৎ 12টা। এক্ষেত্রে বিন্যাস হচ্ছে 12টা। যাদের মনে প্রশ্ন যাচ্ছে যে স্যার এখানে তো 4টে, ওই জন্য আপনি এইভাবে বের করলেন, যদি আমাদের অনেকগুলো জানতে চাই 100 200, তো সেটাতে আমরা আসব। প্রথমে আমরা বেসিক জিনিসটা বুঝে নিই যে কী ক্ষেত্রে কি হচ্ছে, আর সেক্ষেত্রে আমরা 100 200 কেন 1000 2000ও কীভাবে বের করতে হয় বিন্যাস সমবায়, সেটাও আলোচনা করব। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই এইভাবে করব না, সেক্ষেত্রে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, কিন্তু এক্ষেত্রে প্রথমে আমরা বিষয়টা বোঝার জন্য এইভাবে আলোচনা করছি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে বিন্যাস হচ্ছে 12টা। অপর পক্ষে আমাদের সমবায় নির্ণয় করতে বলেছে। সমবায়ের কথা যদি আমরা ভাবি, সমবায় হচ্ছে নির্বাচন বা বাছাই করা। এই 4টের মধ্যে আমি দুটোকে যদি বাছি, সেটা রেড আর গ্রিন হয়, তাহলে সেটা এইভাবে হলেও কি বা এইভাবে হলেও কি, রেড আর গ্রিনই তো হচ্ছে বা গ্রিন আর রেডই তো হচ্ছে। সেই দুটো অর্থাৎ বাছাই করার ক্ষেত্রে রেড গ্রিনও যা, গ্রিন রেডও তাই। তাহলে সেই ক্ষেত্রে সমবায়ে আমরা এটাকে আর কাউন্ট করব না, যেহেতু এর বদলে আমরা এটাকে কাউন্ট করে রেখেছি অলরেডি। তাহলে এক্ষেত্রে বিন্যাস যেখানে হলো 12টা, সমবায় সেক্ষেত্রে হবে 6টা। আশা করি আমি বিন্যাস সমবায়ের ডিফারেন্সটা তোমাদের ভালো মতো বোঝাতে পারলাম, যে সমবায়ের ক্ষেত্রে দুটোর ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন সমবায় ধরা হবে না, যেটা বিন্যাসের ক্ষেত্রে ধরা হবে। এবার আমরা চলে আসবো যে কিভাবে আমরা এর ফর্মুলাগুলো পাবো, কিভাবে আমরা সলভ করব, আর ফর্মুলাগুলো কোত্থেকে আসছে। ফার্স্টে আমরা জানবো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ বেসিক অ্যাসোসিয়েশন বা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশনটা কি, সেটা হচ্ছে এই, যদি কোনো একটা ঘটনা এম উপায়ে সম্পন্ন হতে পারে এবং সেই ঘটনা সম্পূর্ণ হওয়ার পর অন্য একটি ঘটনা, অর্থাৎ কোনো একটি ঘটনা যদি এম উপায়ে সম্পন্ন হতে পারে এবং সেই উপায়গুলোর মধ্যে কোনো একটার দ্বারা সেই ঘটনাটা সম্পন্ন হয়ে যায় এবং পরবর্তী অন্য আরেকটি ঘটনা এন উপায়ে সম্পন্ন হয়, তবে সেই দুটো ঘটনাই ঘটার সম্ভাবনা হচ্ছে এম ইন্টু এন। যদি কোনো একটি ঘটনা এম উপায়ে সম্পন্ন হতে পারে, সেই এম উপায়ের মধ্যে কোনো একটার দ্বারা ঘটনাটি হওয়ার পর অপর একটি ঘটনা যদি
এন উপায়ে সম্পন্ন হয়, তবে ঘটনা দুটি একত্রে এম ইন্টু এন উপায়ে ঘটতে পারবে। কারো যদি ডেফিনেশন থেকে বুঝতে অসুবিধা হয়, আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ধরো আমাদের প্রশ্নে বলে দিল 7 4 3 2, চারটি অঙ্ক দ্বারা দুই অঙ্কের সংখ্যা গঠন করো। চারটি অঙ্ক দ্বারা দুই অঙ্কের সংখ্যা গঠন করো। আর শর্ত এটা বলে দিল যে একই অঙ্ক দুবার ব্যবহার করা চলবে না, একই অঙ্ক একবারই ব্যবহার করা চলবে, একবারই ব্যবহার হবে। যাদের ডেফিনেশন থেকে বুঝতে অসুবিধা হয়েছিল তারা এই এক্সাম্পলটা থেকে খুব সহজেই বুঝতে পারবে। তাহলে আমাদের চারটি অঙ্ক দ্বারা দুই অঙ্কের সংখ্যা গঠন করতে বলেছে। দুই অঙ্কের সংখ্যা মানে আমার এককের ঘরে একটা অঙ্ক হবে আর দশকের ঘরে একটা অঙ্ক হবে। তো আমাদের এখানে ফান্ডামেন্টাল প্রিন্সিপালে বলেছিল কোনো একটি ঘটনা এম উপায়ে সম্পন্ন হতে পারলে সেই ঘটনা হয়ে যাওয়ার পর দ্বিতীয় ঘটনা যদি এন উপায়ে সম্পন্ন হয় তাহলে এম ইন্টু এন হচ্ছে ঘটনা দুটো ঘটার সম্ভাবনা। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি ঘটনা দুটো ঘটার উপায়। তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে এককের ঘরে যে সংখ্যাটা বসাবো এটা প্রথম ঘটনা, আর দশকের ঘরে যে সংখ্যাটা বসাবো এটা দ্বিতীয় ঘটনা, এমনটা আমরা ধরে নিলাম। তাহলে প্রথম ঘটনাটা কতভাবে ঘটতে পারে, অর্থাৎ এককের ঘরে কি কি সংখ্যা বসতে পারে। এককের ঘরে যে কোনো একটা সংখ্যা বসতে পারে, 7 4 3 2, যে কোনো একটা সংখ্যা বসতে পারে। তাহলে প্রথম ঘটনাটি কতভাবে ঘটতে পারে, 4 উপায়ে। তাহলে আমি যদি ফান্ডামেন্টাল প্রিন্সিপালের সাথে এটা কম্পেয়ার করি তাহলে এম এর ভ্যালু হচ্ছে এখানে আমার 4। এবার দ্বিতীয় ঘটনাটা কতভাবে ঘটতে পারে, এই চারটের মধ্যে কোনো একটা দ্বারা প্রথম ঘটনা ঘটে গেল ধরলাম, তারপর দ্বিতীয় ঘটনাটা কতভাবে ঘটতে পারে। এবার আমরা ভাবতে পারি যেমন এককের ঘরে চারটে অঙ্ক বসতে পারে, দশকের ঘরেও তো চারটে অঙ্ক বসতে পারে, কিন্তু এখানে আমাদের একটা শর্ত আছে। শর্ত এই যে একই অঙ্ক একবারই ব্যবহার করা যাবে। তাহলে যদি আমরা এককের ঘরে 7 বসিয়ে দিই তাহলে দশকের ঘরে আর 7 বসাতে পারবো না, আমাকে 4 3 2 এদের মধ্যে কোনো একটা বসাতে হবে। অর্থাৎ তিনটে উপায়ে আমি দশকের ঘরটা সম্পন্ন করতে পারবো। আশা করি বিষয়টা কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি আমি এককের ঘরে 4 বসিয়ে দিই তাহলে আমার দশকের ঘরে 7 3 2 এই তিনটে উপায় দ্বারা সম্পন্ন করতে পারবো। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই, যেমন এককের ঘর অর্থাৎ প্রথম ঘটনা আমরা চারটে উপায়ে সম্পন্ন করতে পারলাম, দ্বিতীয় ঘটনা অর্থাৎ দশকের ঘরটা আমরা সম্পন্ন করতে পারছি কত উপায়ে, তিনটে উপায়ে। যেহেতু আমাদের এখানে একটা শর্ত বলে দিয়েছে যে একই অঙ্ক একবারই ব্যবহার করা যাবে, তাই এককের ঘরে একবার আমরা যেটা ব্যবহার করে ফেলবো সেটাকে সেই সংখ্যাটা গঠন করার সময় দশকের ঘরে ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কতগুলো অঙ্ক পাবো এখানে, আমরা যেহেতু এককের ঘটনাটা 4 এবং দশকের ঘটনাটা 3 উপায়ে হবে, তাই আমি দুই অঙ্কের সংখ্যা এখানে গঠন করতে পারবো 4 × 3। কারণ আমাদের এখানে কি বলেছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এম ইন্টু এন উপায়ে, তাহলে 4 × 3 অর্থাৎ 12টি উপায়ে আমি এর মধ্যে থেকে দুটো অঙ্ক বাছাই করে সংখ্যা গঠন করতে পারবো। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে এই চারটে অঙ্ক দ্বারা দুই অঙ্কের সংখ্যা গঠন করা যাবে কতগুলো, 4 × 3টি অর্থাৎ 12টি। কারণ এককের ঘরে চারটের মধ্যে চারটেই বসাতে পারবো, আর দশকের ঘরে ওই চারটের মধ্যে যেটা অলরেডি এককের ঘরে বসে যাবে ওটা বাদ দিয়ে বাকিগুলো বসাতে পারবো। তাহলে এই হচ্ছে বেশ। এবার এই উদাহরণের মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পারলে যে অঙ্কগুলোতে কিভাবে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন ইউজ করতে হবে। যদি আমাদের এই ক্ষেত্রে একই অঙ্ক বারবার ব্যবহার করার সুযোগ দিত, অর্থাৎ শর্তটা এমনটা না হতো যে একই অঙ্ক একবারই ব্যবহার করা যাবে, এমনটা না হয়ে একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে অপশান থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হতো। তাহলে সেক্ষেত্রে যদি ভাবি তাহলে এককের ঘরে আমরা চারটে অঙ্ক বসাতে পারতাম, তাহলে আমাদের এম হচ্ছে 4, আর দশকের ঘরেও সেই চারটেই বসাতে পারতাম, কারণ একই অঙ্ক বারবার ব্যবহার করলে তো অসুবিধা হতো না দ্বিতীয় শর্তের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার বেরোতো 4 × 4 অর্থাৎ 16। আশা করি এতটা বুঝতে কারো অসুবিধা হয়নি। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন এটা শুধুমাত্র দুটো ঘটনার জন্যই প্রযোজ্য না, 3 বা ততোধিক ঘটনার জন্য প্রযোজ্য। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সেই হিসেবে ভাবি
প্রথম ঘটনাটি এম উপায়ে এবং এম উপায়ের মধ্যে কোনো একটা দ্বারা সম্পন্ন হয়ে যাওয়ার পর দ্বিতীয় ঘটনাটি যদি এন উপায়ে সম্পন্ন হতে পারে এবং সেই এন উপায়ের মধ্যে কোনো একটা দ্বারা সম্পন্ন হওয়ার পর তৃতীয় ঘটনা যদি পি উপায়ে সম্পন্ন হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনটি ঘটনার ঘটার উপায় একত্রে কি হবে, এম ইন্টু এন ইন্টু পি। সেই জিনিসটা আমরা এই অঙ্কের ক্ষেত্রেও করে দেখব। দেখা যাক 7, 4, 3, 2 এই চারটি অঙ্ক দ্বারা দুই অঙ্কের সংখ্যা গঠন কতগুলো করা যাবে, অর্থাৎ সংখ্যা গঠনের বিন্যাস জানতে চেয়েছিল ফার্স্টে। এবার এক্ষেত্রে তো দুই অঙ্কের সংখ্যা চেয়েছিল, সেক্ষেত্রে দুটো ঘটনা হচ্ছিল, এককের ঘরে একটা অঙ্ক বসছিল, দশকের ঘরে একটা অঙ্ক বসছিল। কিন্তু আমরা যেহেতু জানলাম যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল খালি দুটো না, তিনটে ঘটনার ক্ষেত্রেও প্রযোজ্য। এক্ষেত্রে যদি তৃতীয় ঘটনাটি প্রথম দুটো ঘটনা ঘটে যাওয়ার পর পি উপায়ে সম্পন্ন হতে পারে, তাহলে তিনটি ঘটনা একত্রে সম্পন্ন হতে পারে এম ইন্টু এন ইন্টু পি ভাবে। একইভাবে যদি চতুর্থ কোনো ঘটনা এই তিনটে ঘটনা ঘটে যাওয়ার পর আর উপায়ে সম্পন্ন হয়, তাহলে সেক্ষেত্রে চারটে ঘটনা হবে এম ইন্টু এন ইন্টু পি ইন্টু আর উপায়ে। তো আমরা এই ক্ষেত্রে ছোট্ট একটা এক্সাম্পল নেব এই অঙ্কটা থেকে। এখানে যেখানে দুটো অঙ্ক বলেছিল, যদি তিনটে অঙ্ক বলতো তাহলে সেক্ষেত্রে কি হতো, মানে আমাদের এখানে অঙ্ক তো এই কটাই আছে 7, 4, 3, 2, আর আমাদের এখানে তিন অঙ্কের সংখ্যা কতগুলো গঠন করা যাবে, অর্থাৎ তিন অঙ্কের সংখ্যা এই চারটে থেকে নিয়ে বিন্যাসের পরিমাণ কত হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে তিন অঙ্কের সংখ্যার জন্য আমাদের একক, দশক, শতক এই তিনটে পজিশন আছে। ফার্স্ট পজিশন অর্থাৎ এককের ঘরে এই চারটের মধ্যে আমি যে কোনো একটা বসাতে পারি, তাহলে এটা চার উপায়ে সম্পন্ন হবে। তাহলে এম এর ভ্যালু যদি আমি ভাবি সেটা হচ্ছে 4। এবার এই চারটের মধ্যে কোনো একটা দ্বারা যদি এককের ঘরটা সম্পন্ন হয়ে যায়, তাহলে যেহেতু প্রথম শর্ত ওয়াইজ আমরা চলবো, অর্থাৎ একই অঙ্ক একবারই ব্যবহার করা যাবে, তাহলে যেহেতু এককের ঘরে চারটের মধ্যে কোনো একটা তো বসেই যাবে, আর কোনো একটা দ্বারা এককের ঘর সম্পন্ন হওয়ার পর দশকের ঘরের জন্য আমাদের পড়ে থাকবে বাকি তিনটে। তাহলে দশকের ঘর অর্থাৎ দ্বিতীয় ঘটনা যদি আমরা ধরি দশকের ঘরটাকে, সেটা সম্পন্ন হবে তিন উপায়ে। তাহলে এন এর ভ্যালু হচ্ছে এখানে 3। এবার আসছি শতকের ঘর। এককের ঘরে চারটে উপায় ছিল, তার মধ্যে একটা দ্বারা এককের ঘর সম্পূর্ণ হলে বাকি থাকছে তিনটে উপায়। সেই তিনটের মধ্যে কোনো একটা দ্বারা যদি দশকের ঘর সম্পন্ন হয়, তাহলে বাকি দুটো থাকবে শতকের ঘরের জন্য। যেহেতু একই অঙ্ক একাধিকবার ব্যবহার করতে পারছি না, সেই দরুন এককের অঙ্কে যেটা বসবে সেটা দশকের ঘরের অপশানের মধ্যে থাকছে না, সেই জন্য দশকের ঘরে একটা কমে আসছে। ঠিক একই জিনিস শতকের ঘরের ক্ষেত্রেও। তাহলে এক্ষেত্রে আমাদের পি হচ্ছে 2। তাহলে আমি এখানে স্পষ্টত লিখতে পারবো যে 7, 4, 3, 2 দ্বারা তিন অঙ্কের সংখ্যা গঠনের বিন্যাস এম ইন্টু এন ইন্টু পি, অর্থাৎ এক্ষেত্রে আমার 4 ইন্টু 3 ইন্টু 2 অর্থাৎ 2040। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে একইভাবে এই অঙ্কগুলো দ্বারা চার অঙ্কের সংখ্যাও গঠন করতে পারতাম। সেক্ষেত্রে কি হতো যদি ভেবে দেখি, একক, দশক, শতক, হাজার। তাহলে এই ক্ষেত্রে চার অঙ্কের সংখ্যা যদি আমরা গঠন করি, তাহলে যে চারটে অঙ্ক আছে সবগুলোকেই আমি ব্যবহার করছি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যতগুলো অঙ্ক আছে সবগুলোকেই যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কতগুলো পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমি এককের ঘরে চারটেই ব্যবহার করতে পারবো আগের মতোই, আর এককের ঘরে যেটা ব্যবহার হয়ে যাবে ওটা বাদ দিয়ে বাকি তিনটে দশকের ঘরের জন্য। আর শতকের ঘরে দশকের ঘর, এককের ঘর যে দুটো ব্যবহার হয়ে যাবে ওই দুটো বাদ দিয়ে বাকি দুটো, এবং হাজারের ঘরে এই তিনটে ঘরের অঙ্কে ব্যবহার করা সংখ্যাগুলো বাদ দিয়ে পড়ে থাকবে একটা। তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে যেমন এই অঙ্কগুলো দ্বারা তিন অঙ্কের, এটা 3 আছে, তিন অঙ্কের সংখ্যা গঠনের বিন্যাস আমরা পেয়েছিলাম এটা। তাহলে চার অঙ্কের সংখ্যা গঠনের বিন্যাস এখানে কি পাচ্ছি, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এমনটা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার আমরা এই বেলা ফ্যাক্টোরিয়ালটা জেনে নেব যে ফ্যাক্টোরিয়ালটা কি। ফ্যাক্টোরিয়ালকে দুটো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, কখনো পাশে এরকম একটা চিহ্ন দেওয়া হয় বা এরকম উৎপাদকের মতো চিহ্ন দেওয়া হয়। এই দুটো চিহ্ন দ্বারাই ফ্যাক্টোরিয়ালকে প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে আমি এন এর ফ্যাক্টোরিয়ালকে প্রকাশ করেছি এইভাবে বা এইভাবে। ফ্যাক্টোরিয়াল খুবই সিম্পল জিনিস, আমি আরও সিম্পলভাবে বলছি। সাপোজ যদি 4 এর ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে সেটা হবে 4 ইন্টু 3
ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 4-এর ফ্যাক্টরিয়ালটা ক্রমে ক্রমে 4-এর পূর্ববর্তী পূর্ণ সংখ্যাগুলোকে নেবে এবং এইভাবে 1 পর্যন্ত চলবে। সেই রাশিগুলোর সবগুলোর গুণফলই হচ্ছে 4-এর ফ্যাক্টরিয়াল। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। একইভাবে যদি 5-এর ফ্যাক্টরিয়াল হয় তাহলে সেটা কি হবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এমনটা। তো আমরা আমাদের প্রয়োজনে এই 5-এর ফ্যাক্টরিয়ালকে 5 ইন্টু, যেহেতু এই পোর্শনটা আমরা জানি 4-এর ফ্যাক্টরিয়াল, তো 5 ইন্টু 4-এর ফ্যাক্টরিয়াল এইভাবে ব্যবহার করতে পারি। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। বা আমরা আমাদের প্রয়োজনে 5 ইন্টু 4-এর ফ্যাক্টরিয়াল না করে 5 ইন্টু 4 ইন্টু এই গোটা পোর্শনটা, যেহেতু এইটুকুটা 3-র ফ্যাক্টরিয়াল, কারণ ক্রমে 3 থেকে 1 পর্যন্ত গুণিতক হিসেবে আছে, তাহলে আমরা এটাকে 5 ইন্টু 4 ইন্টু 3-র ফ্যাক্টরিয়াল এমনও ব্যবহার করতে পারি। তাহলে সেই হিসেবে আমাদের দাঁড়ালো n-এর ফ্যাক্টরিয়াল, মানে আমরা আমাদের প্রয়োজনে এটাকে n ইন্টু n-1-এর ফ্যাক্টরিয়াল লিখতেই পারি। ফ্যাক্টরিয়াল সম্পর্কে কারো কোনো অসুবিধা হলো না। এবার আমি যে অঙ্কটা নিয়ে আলোচনা করছিলাম এখনই, ওটাতে ফিরে আসি। যে 7, 4, 3, 2 এই অঙ্কগুলোর মধ্যে সবগুলো অঙ্ককে ব্যবহার করে কতগুলো সংখ্যা গঠন করা যাবে। অর্থাৎ এখানে আমরা জানতে চেয়েছি যে এই 4টে অঙ্ককেই ব্যবহার করে যদি আমরা বিন্যাস গঠন করতে চাই তাহলে কতগুলো গঠন করা যাবে। তাহলে সেটা পেলাম আমরা এই যে এটা 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এক্ষুনি তোমরা ফ্যাক্টরিয়াল শিখলে সেই হিসেবে যদি ভাবো তাহলে এই রাশিটাকে আমি অনায়াসেই 4-এর ফ্যাক্টরিয়াল লিখতে পারি। এই বিষয়টার উদ্দেশ্য হচ্ছে এই, যেমন দেখো প্রথমে আমরা কি করেছিলাম, এই 4টে অঙ্ক ছিল কিন্তু প্রত্যেকটা সংখ্যায় আমরা 4টে অঙ্ক ব্যবহার করছিলাম না, যে কোনো দুটো অঙ্ক দিয়ে কতগুলো বিন্যাস পাওয়া যাচ্ছে সেটা বের করছিলাম, যেটা আমাদের 12 বেরিয়েছিল। তারপর এই 4টে অঙ্ককে ব্যবহার করে যে কোনো 3টে দিয়ে আমরা বের করলাম, সেক্ষেত্রে আমাদের পেলাম 24। আর যখন 4টে অঙ্কর 4টাকেই প্রত্যেকটা সংখ্যায় ব্যবহার করে আমরা দেখছি, তখন সেক্ষেত্রে বেরোচ্ছে ফ্যাক্টরিয়াল 4। তাহলে এই ক্ষেত্রে যদি n সংখ্যক সংখ্যা থাকলে এবং আমরা প্রত্যেক n সংখ্যক সংখ্যাকেই ব্যবহার করতাম এবং বিন্যাস বের করার চেষ্টা করতাম, সেক্ষেত্রে আমার বিন্যাস বেরোতো কি n-এর ফ্যাক্টরিয়াল। কারণ আমরা এখানে দেখতে পেলাম যে এক অঙ্ক একবারের বেশি ব্যবহার না করলে এই 4টে অঙ্ককেই ব্যবহার করে 4 অঙ্কের সংখ্যা পাওয়া যাচ্ছে কত, ফ্যাক্টরিয়াল 4টা। সেই ধরুন n সংখ্যক সংখ্যা দিয়ে যদি আমরা বিন্যাস বের করতে চাইতাম, সেটা অ্যান্সার বেরোতো ফ্যাক্টরিয়াল n। এতক্ষণ আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন নিয়ে আলোচনা করলাম। এবার আমরা বিন্যাস অর্থাৎ পারমুটেশনের ফর্মুলায় আসব। ঠিক এই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা পারমুটেশনের ফর্মুলায় আসব। তার জন্য তোমাদের খেয়াল রাখতে হবে এই যে এখানে আমরা যা শিখলাম, প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনা, তৃতীয় ঘটনা কীভাবে একত্রে পাওয়া যায়, আর এখানে শিখলাম ফ্যাক্টরিয়াল, এই দুটোকে খেয়াল রাখতে হবে, তাহলে আমরা বিন্যাসের ফর্মুলা আসতে পারবো। তো আমরা এবার আলোচনা করব বিন্যাসের ফর্মুলা নিয়ে। সবার ফার্স্টে আমরা এখানে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু কিভাবে বিন্যাস সংখ্যা বের করা যায় সেটা বের করব। ভাবনানোর কিছু নেই, আমরা এখানে যেমন ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে ইউজ করে 4টি সংখ্যক বস্তুর মধ্যে থেকে দুটো অঙ্ক অর্থাৎ দুটো সংখ্যা কিভাবে বিন্যাস নির্ণয় করা যায় বের করলাম, ঠিক তেমনটাই আমরা করব, কিন্তু সেই ক্ষেত্রে বিন্যাসের ফর্মুলা ব্যবহার করে। তাহলে আমরা কি করব, আমরা করব এক্ষেত্রে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা। একযোগে বলতে একসাথে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা। সংখ্যা নির্ণয়। খুব সিম্পলভাবে আমরা বুঝবো বিষয়টা। এখানে আমাদের বলেছে n সংখ্যক, মানে মোট n সংখ্যক বস্তু আছে, তার মধ্যে 1, 2, 3 এইভাবে r সংখ্যক বস্তুকে আমরা বাছবো, তার বিন্যাস কীভাবে বের করব। এবার সবার ফার্স্টে যদি আমরা প্রথম বস্তুটাকে, যেটাকে অর্থাৎ প্রথম বস্তু যেটা n সংখ্যক বস্তুর মধ্যে r সংখ্যক বস্তুকে নিয়ে যে বিন্যাস বানাবো, সেই প্রথম বস্তুটার কতগুলো উপায়ে সম্পন্ন হতে পারে। প্রথম ঘটনাটা যদি আমরা ধরি অর্থাৎ প্রথম সংখ্যক বস্তুর ক্ষেত্রে, তাহলে সেটা n উপায়ে সম্পন্ন হতে পারে। আমরা এটাকেই লিখে লিখে করব, মানে এক্ষেত্রে হচ্ছে n সংখ্যক যে কোনো বস্তু দ্বারা প্রথম স্থানটি পূর্ণ হতে পারে।
প্রথম স্থান পূর্ণ হতে পারে। এখানে আমরা কি করছি, আমরা এখানে ধরে নিচ্ছি যে এনটা সংখ্যা আছে, তাহলে আমরা সংখ্যা নিয়ে একটু আগে আলোচনা করলাম, বুঝতে সুবিধা হবে। আর আমাদের জায়গা আছে এইভাবে 8 সংখ্যক জায়গা। আশা করি বুঝতে কারো অসুবিধা হচ্ছে না, কারণ এর আগে আমরা অঙ্কের ক্ষেত্রে কি করলাম, আমরা অঙ্কের ক্ষেত্রে এখানে করেছিলাম 4 অঙ্কের সংখ্যা ছিল অর্থাৎ 4টে সংখ্যা, আর আমাদের স্থান ছিল 2 অঙ্কের অর্থাৎ 2টো। তো ওটাকেই আমরা এখানে ব্যবহার করছি, আমাদের এন সংখ্যক সংখ্যা আর স্থান আছে 8টা, তাহলে এন সংখ্যক যে কোনো বস্তু দ্বারা প্রথম স্থানটা পূর্ণ করা যাবে। এবার ফান্ডামেন্টাল প্রিন্সিপালে আমরা কি শিখেছিলাম, যে প্রথম স্থানটা এই এন সংখ্যকের মধ্যে কোনো একটা দ্বারা সম্পূর্ণ হয়ে গেলে দ্বিতীয় স্থানটা সম্পূর্ণ হওয়ার জন্য কতগুলো অপশান থাকছে। দ্বিতীয় স্থানটা যে বস্তু দ্বারা সম্পন্ন হতে পারবে সেগুলো হচ্ছে এন সংখ্যকের মধ্যে একটা দ্বারা প্রথমটা হয়ে গেছে, তাহলে বাকি থাকছে n-1 সংখ্যক, এতগুলো দ্বারা দ্বিতীয় স্থানটা পূর্ণ হতে পারবে। ঠিক একইভাবে প্রথম আর দ্বিতীয় হয়ে যাওয়ার পর তৃতীয় স্থানটা পূর্ণ হতে পারবে n-2 সংখ্যক বস্তু দ্বারা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার তৃতীয় স্থান, তারপর চতুর্থ স্থান, পঞ্চম স্থান, এবার চলতে চলতে 8তম স্থানটা যখন পূর্ণ হবে, তোমরা যদি এই অর্ডারটা দেখো, দ্বিতীয় স্থান পূর্ণ হওয়ার সময় সেটা কি হচ্ছে n-1, অর্থাৎ n থেকে সেই দ্বিতীয় স্থানের যে পূর্ববর্তী স্থানটা মাইনাস হচ্ছে, অর্থাৎ n যদি 2 হয়, দ্বিতীয় স্থানটাকে যদি আমরা 2 ভাবি, তাহলে n থেকে 1 মাইনাস হচ্ছে। ঠিক একইভাবে তৃতীয় স্থানটাকে যদি আমরা 3 ভাবি, n থেকে 2 মাইনাস হচ্ছে, তাহলে 8তম স্থানে কি মাইনাস হবে, n থেকে r-1। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না এই বিষয়টা। এই অর্ডারে যদি আমি চলি, এটা যেহেতু দ্বিতীয় স্থান আমরা ধরছি, তাহলে n থেকে মাইনাস হচ্ছে 1, তৃতীয় স্থানে n থেকে মাইনাস হচ্ছে 2, অর্থাৎ যততম স্থান তার চেয়ে 1 কম n থেকে মাইনাস হচ্ছে, তাহলে 8তম স্থানে n থেকে মাইনাস হবে r-1। এইভাবে, তাহলে এইভাবে যদি আমি ভাবি, আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপালে কি শিখলাম, যতগুলো উপায়ে সম্পন্ন হবে সেই উপায়গুলোর গুণফলই হচ্ছে সমস্ত ঘটনাগুলো একত্রে হওয়ার বিন্যাস, অর্থাৎ এখানে আর সংখ্যক বস্তু বা আর সংখ্যক ঘটনা ঘটার বিন্যাস আমার ক্ষেত্রে কি হবে, বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালে আমরা কি শিখলাম, সেক্ষেত্রে বিন্যাস হবে যতগুলো উপায়ে ঘটনাগুলো ঘটছে তার গুণফল, তাহলে এই ক্ষেত্রে n ইন্টু n-1 ইন্টু n-2 এইভাবে চলতে থাকবে কতক্ষণ, n-r-1 পর্যন্ত, এমনটা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে এই হচ্ছে আমার 8 সংখ্যক ঘটনার বিন্যাস, বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ওয়াইজ। এবার এখানে আমরা একটুখানি কাজ করব। কাজ কি করব, আমাদের উপরে এখানে কি আছে, n, n-1, n-2 এইভাবে কন্টিনিউ চলছে, তাহলে n, n-1, n-2, তারপর n-r-1 এমনটা আছে। এর পরবর্তী সংখ্যাটা কি হতে পারতো, পরবর্তী সংখ্যাটা হতো n-r। তো আমরা n-r এর ফ্যাক্টোরিয়াল দিয়ে এই টার্মটা লব ও হরকে গুণ করছি। এবার উপরের টার্মটার দিকে যদি তোমরা তাকাও, তাহলে এটা কি হচ্ছে, n থেকে ক্রমে ক্রমে তার এক পূর্ণ সংখ্যা কমছে এবং তাদের গুণফল সাজানো আছে, যেমন n, তার পরবর্তীটা n-1, তার পরবর্তীটা n-2, নেক্সটটা n-3, এইভাবে চলছে। এবং এখানে n-r এর ফ্যাক্টোরিয়াল মানে কি, এটাও চলবে 1 পর্যন্ত। মানে আমি সিম্পলভাবে যদি বলতে চাই, 5 এর ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি, 5 এর ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এমনটা আমরা শিখলাম। বা আমি এটাকে এমন লিখতে পারি যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল, তাই নাকি? তো এটাও এটাও তাই, এখানে ঠিক তাই করা হয়েছে যে n থেকে ক্রমে ক্রমে গুণফল হতে হতে লাস্টে এটাকে n-r এর ফ্যাক্টোরিয়াল বানানো হয়েছে। এক্ষেত্রে যেমন 2টাকে বানানো হয়েছে 3-1 এর ফ্যাক্টোরিয়াল। আশা করি বোঝাতে পারছি। তাহলে এই গোটা উপরের টার্মটা হচ্ছে কি আমাদের n এর ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা পাচ্ছি উপরে n এর ফ্যাক্টোরিয়াল আর নিচে থাকছে n-r এর ফ্যাক্টোরিয়াল। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে আমাদের কাছে ছিল n সংখ্যক বস্তু, আর সেটা দ্বারা আমরা r সংখ্যক বস্তু একযোগে বিন্যাস বের করতে চাইছিলাম, যেটা বেরোলো আমাদের আলটিমেটলি এইটা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার আমরা এখানে জানবো পারমুটেশনের ফর্মুলা। পারমুটেশনের ফর্মুলাকে যদি আমরা npr দ্বারা প্রকাশ করি, তাহলে এটা বোঝাবে ঠিক এই জিনিসটা, অর্থাৎ n সংখ্যক বস্তুর মধ্যে r সংখ্যক বস্তুকে কীভাবে বাছাই করা যায় তা। এবং এর পারমুটেশন হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n-r এর ফ্যাক্টোরিয়াল।
ঠিক যেটা আমাদের এক্ষেত্রে বেরিয়েছে। তাহলে এটাকে আমরা NPR এইভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা এর আগের অঙ্কগুলোর ক্ষেত্রে ভেবে দেখি, যেমন সাপোজ আমার এই ক্ষেত্রে ছিল 4টে অঙ্ক, যার মধ্যে দুটোকে ব্যবহার করতে হতো। তাহলে আমি যদি এখানে পারমুটেশনের ফর্মুলা ফেলি, তাহলে আমার রাশিটা দাঁড়াচ্ছে 4p2। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। আর পারমুটেশনের ফর্মুলা ওয়াইজ উপরে থাকবে আমার ফ্যাক্টোরিয়াল 4, আর নিচে 4 - 2 এর ফ্যাক্টোরিয়াল এমনটা। আর ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু আমরা জানি 4 × 3 × 2 × 1, আর নিচে 4 - 2 অর্থাৎ 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1। যদি আমি এখানে কাটাকাটি করি তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমার অ্যান্সার পড়ে থাকছে 4 × 3 অর্থাৎ 12। তাহলে আমি পারমুটেশনের ফর্মুলা ফেলেও পাচ্ছি অ্যান্সার 12, আর এক্ষেত্রে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপালের ফর্মুলা পেয়েছিলাম অ্যান্সার 12। তো তোমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপালের ফর্মুলাকে ফেলেও অ্যান্সারটা সলভ করতে পারো বা পারমুটেশনের ফর্মুলা ফেলেও করতে পারো। আশা করি বিষয়টা আমি ধীরে ধীরে বোঝাতে পারলাম তোমাদের যে কোথা থেকে এলো এই পারমুটেশনের ফর্মুলাটা, একদম সিম্পলভাবে ফান্ডামেন্টাল প্রিন্সিপালের ফর্মুলা অ্যাপ্লাই করে। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে, সেগুলো পরে ক্লিয়ার করার চেষ্টা করব। এবার আমরা আসছি আর একটু দেখে নিই পারমুটেশনের ফর্মুলা অন্যান্য ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে। যেমন এই ক্ষেত্রে এখানে আমার কাছে ছিল 4টে সংখ্যা, 4টে অঙ্ক, তার মধ্যে 3টে অঙ্ক দ্বারা আমি সংখ্যা গঠন করলাম, আমার অ্যান্সার বেরিয়েছিল 24। যদি আমি এটা পারমুটেশনের ফর্মুলা ফেলতাম তাহলে কী করতাম 4p3, কারণ 4টের মধ্যে 3টেকে আমি বাঁচতে হচ্ছিল। তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার কী বেরোচ্ছে দেখা যাক, ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই নিচে কী হয় 4 - 3 ফ্যাক্টোরিয়াল। কারণ কি NPR আমরা কি শিখলাম, এটা হয় ফ্যাক্টোরিয়াল r, n ডিভাইডেড বাই n - r এর ফ্যাক্টোরিয়াল এমনটা। তাহলে এখানে আমাদের বেরোচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 অর্থাৎ 4 × 3 × 2 × 1, আর নিচে 1 এর ফ্যাক্টোরিয়াল 1 1, এখানে 1 এর ফ্যাক্টোরিয়াল 1ই হয়, আর উপরের টার্মগুলোর মাল্টিপ্লাই হচ্ছে 24। তো আমি ফান্ডামেন্টাল প্রিন্সিপালে যে অ্যান্সার বেরিয়েছিল এখানে পারমুটেশনেও ঠিক একই অ্যান্সার বেরোচ্ছে। এখানে একটা জিনিস আমাদের ফ্যাক্টোরিয়াল শেখার সময় খেয়াল রাখতে হবে যে ফ্যাক্টোরিয়াল 1 এর ভ্যালু যেমন 1 হয়, ঠিক তেমনই ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালুও 0 হয়, ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালুও 1 হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে, ফ্যাক্টোরিয়াল 1 এর ভ্যালুও 1, ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালুও 1। কারণ এই ক্ষেত্রে যেমন আমরা 4টে বস্তুর মধ্যে 4টাকেই বেছে নিয়েছিলাম, যে ক্ষেত্রে অ্যান্সার আমাদের বেরিয়েছিল এটা ফ্যাক্টোরিয়াল 4, এটাকে যদি আমি পারমুটেশনের ফর্মুলায় করতাম তাহলে এমনটা দাঁড়াতো 4p4, আর এটা দাঁড়াতো ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই 4 - 4 এর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 0। যেহেতু ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালু 1, তো এর অ্যান্সার বেরোবে ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এইভাবে ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে ইউজ করে আমরা পারমুটেশনের সিম্পল ফর্মুলা জানলাম যে n সংখ্যক বস্তুর মধ্যে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস কিভাবে নির্ণয় করব এই ফর্মুলা অ্যাপ্লাই করে। এবার আমরা আলোচনা করব যে ওই n সংখ্যক বস্তুর মধ্যে সমস্ত বস্তু তো আর একই সংখ্যক হবে না, মানে একই রকম হবে না বা ভিন্ন রকম হবে না। যেমন এক্ষেত্রে সবার ফার্স্টে বিন্যাস বোঝানোর সময় আমি কি বোঝালাম যে এই দুটো ফুলকে যদি আমি বাছি তো ফুল দুটো নিজেদের মধ্যে এইভাবে সেজে থাকতে পারবে, অর্থাৎ দুটো নিজেদের স্থান পরিবর্তন করার জন্য দুটো ভিন্ন বিন্যাস পাওয়া যাবে। কিন্তু যদি কখনো এমনটা হয়, সাপোজ আমার কাছে 3টে ফুল আছে, তার মধ্যে দুটো হচ্ছে এই একই ধরনের ফুল আর একটা হচ্ছে অন্য ধরনের ফুল, এর মধ্যে যদি আমি দুটো বাছি, সাপোজ এটা আর এটা বাছলাম, তাহলে আমার সেক্ষেত্রে বিন্যাস কি হবে, বিন্যাস বা সজ্জা একটা এমনটা হবে আর একটা হবে এমনটা। এবার দ্বিতীয়বার আমি এটা আর এটা না বেছে এটা আর এটা বাছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে আমার এমনটা আর এমনটা। কিন্তু যদি আমি সজ্জার দিক থেকে দেখি তাহলে এই সজ্জাও যা এই সজ্জাও তাই, এটাও যা এটাও তাই। তাহলে বিষয় কি দাঁড়ালো, বিষয় দাঁড়ালো এই যে এই ফুলের সাথে এর পারমুটেশন যা হচ্ছে এই ফুলের সাথেও এর পারমুটেশন তাই হচ্ছে। তাহলে একই ধরনের দুটো ফুল যখন থাকছে এক্ষেত্রে আর অন্য ধরনের একটা ফুল থাকছে, সেক্ষেত্রে আমাদের নিয়মটা একটু পরিবর্তন হচ্ছে, কারণ এই দুটোকে তো আর আমি ভিন্ন পারমুটেশন ধরবো না, সাজানো দুটো ক্ষেত্রে একই রকম দেখতে লাগবে, কারণ এই দুটো তো একই ফুল। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে সলভ করবো তা নিয়ে এবার আলোচনা করব। তো এবার আমরা আলোচনা করব যে সবগুলো বিভিন্ন নয়, অর্থাৎ প্রত্যেকটা পরস্পরের সঙ্গে আলাদা নয়। যেমনটা এই ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটো একই রকম হলে সেক্ষেত্রে 3 রকম এগুলো থেকে বিন্যাস বের করব কিভাবে সেটা আমরা এখানে বুঝবো।
এক্ষেত্রে আমরা আরেকটু জটিল নিয়ে আলোচনা করব। সবগুলো বিভিন্ন নয় এমন n সংখ্যক বস্তুর সবগুলিকে একত্রে নিয়ে বিন্যাসের সংখ্যা। লাইনটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি আরেকবার বলে নিই। এই ক্ষেত্রে আমরা কি করলাম, একটু আগে আমরা আলোচনা করলাম যে n সংখ্যক বস্তুর মধ্যে 8 সংখ্যক বস্তুর বিন্যাস বের করা যায় এমনভাবে। এবং এই ক্ষেত্রে কি বৈশিষ্ট্য ছিল? বৈশিষ্ট্য ছিল এই যে n সংখ্যক বস্তু ছিল এরা বিভিন্ন বস্তু ছিল, অর্থাৎ এই n সংখ্যক বস্তু প্রত্যেকে পরস্পরের থেকে আলাদা। যেমনটা আমরা এই অঙ্কগুলোতে নিচ্ছিলাম, আমি এখানে কি নিলাম 7 4 3 2, কখন এরকম তো নিনি 7 7 3 2 বা 7 3 3 2, অর্থাৎ একই অঙ্ক বারবার নিনি। কিন্তু এরকম সিচুয়েশন তো আমাদের অঙ্কে আসতেই পারে যে একই অঙ্ক বারবার থাকলো, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা সলভ করব। এখানে বোঝার বিষয় আছে এই যে আমরা এখানে শিখেছিলাম যে একই অঙ্ক ভিন্নভাবে থাকলে এই যে 4টে সংখ্যা আছে, অর্থাৎ যতগুলো সংখ্যা আছে তাদের মধ্যে থেকে একযোগে সবগুলোকে বাছাই করলে, মানে এক্ষেত্রে আমরা 8 সংখ্যক বস্তু তো বাছাই করছি না, বাছাই করছি n সংখ্যক বস্তুর মধ্যে সবগুলোকে, অর্থাৎ n সংখ্যক বস্তুর মধ্যে n সংখ্যক বস্তুকেই যদি আমরা বাছাই করি সেক্ষেত্রে বিন্যাস কী হবে। এবার আমি এখানে বলে দিই, যদি n সংখ্যক বস্তুর মধ্যে n সংখ্যক বিভিন্ন বস্তু হতো তাহলে সেক্ষেত্রে তার বিন্যাস ফ্যাক্টোরিয়াল n হতো, সিম্পল। কারণ n সংখ্যক বস্তুর মধ্যে আমরা n সংখ্যক বস্তুর বিন্যাস বের করার পারমুটেশনের ফর্মুলা তো শিখেছি, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস n এর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়াল নিচে তাহলে ফ্যাক্টোরিয়াল n। কিন্তু আমাদের এই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এই যে এই n সংখ্যক বস্তু বিভিন্ন নয়, এই n সংখ্যক বস্তুর মধ্যে কিছু কিছু বস্তু এমনও আছে যারা একই সংখ্যা বা একই বস্তু বারবার আছে। তো আমরা তেমনটা ধরে নিচ্ছি, আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরা যাক p সংখ্যক বস্তু আছে এটি, মানে এই n সংখ্যক বস্তুর মধ্যে pটা সংখ্যা অর্থাৎ p বার আছে a, একইভাবে ধরে নিই q বার আছে b, আর ধরে নেওয়া যাক r বার আছে c। তাহলে a b c এই সংখ্যাগুলো বেশি বেশি বার করে আছে, a আছে p বার, b আছে q বার, c আছে r বার, আর এই তিনটে বাদ দিয়ে অর্থাৎ n এর মধ্যে p বার আছে কিছুটা, q বার আছে কিছুটা, r বার আছে কিছুটা, এগুলো যদি বাদ যায় তাহলে এই বাকি এতগুলো আছে পরস্পর বিভিন্ন। তাহলে আমরা এখানে অঙ্কটাকে আরেকবার বুঝিয়ে দিই আমি, a আছে p বার, b আছে q বার, c আছে r বার, অর্থাৎ এই n সংখ্যার মধ্যে p q r ভাবে যথাক্রমে a b c আছে, আর এই বাকিটা অর্থাৎ এই p q r গুলো বাদ গেলে বাকি যতগুলো সংখ্যা থাকছে তারা পরস্পর বিভিন্ন, অর্থাৎ তাদের মধ্যে মিল নেই। এবার আমরা বের করব যে এর পারমুটেশন কিভাবে বের করা যায়। তো এই ক্ষেত্রে আমরা সবার ফার্স্টে অ্যান্সারটাকেই ধরে নিচ্ছি, ধরি অ্যান্সারটা হচ্ছে x, ধরি নির্ণেয় বিন্যাস x। এই ক্ষেত্রে বিষয়টা একটু বুঝে চলবে, এই যে নির্ণেয় বিন্যাস x যদি হয় অর্থাৎ এদের বিন্যাস x নির্ণয় হয় যদি, তাহলে সেই x নিশ্চয়ই এই p সংখ্যক a কে q সংখ্যক b কে r সংখ্যক c কে বিবেচনা করে তৈরি করা হয়েছে, অর্থাৎ নিশ্চয়ই এই ক্ষেত্রে আমি যেটা বোঝালাম যে দুটো একই রকম ফুল হওয়ার জন্য একই সজ্জা হলেও তাদেরকে আলাদা ধরা হবে না, কারণ সজ্জা একই মানে এই দুটো একই, এই দুটোকে বারবার দুটো ধরা হবে না, এই দুটো মিলে একটা, ঠিক একই বিষয় এই ক্ষেত্রেও। এটা যখন একবার হয়ে গেছে তার মানে এটাকে আলাদা গোনা হবে না, সেইভাবে তৈরি করা আছে এই এক্স। কারণ যদি সেইভাবে তৈরি না হতো তাহলে এন সংখ্যকের তো আমরা জানি ফ্যাক্টোরিয়াল এন বেরোতো অ্যান্সার। তাহলে এবার এই এক্সের মধ্যে পি সংখ্যক এ আছে, পি সংখ্যক আছে এ। এবার সমস্যা হচ্ছে এই, যেহেতু এ বারবার আছে অর্থাৎ পি বার আছে, তাই প্রত্যেক বারের জন্য এর আলাদা কোনো ভ্যালু পাওয়া যাবে না, অর্থাৎ এর প্রত্যেক বার আলাদা আলাদা এর জন্য আলাদা আলাদা বিন্যাস হবে না। তাহলে এই পি সংখ্যক এর জন্য যদি আলাদা আলাদা বিন্যাস হতো তাহলে কতগুলো বিন্যাস হতে পারতো,
পি সংখ্যক এ এর জন্য ফ্যাক্টরিয়াল পি সংখ্যক বিন্যাস হতে পারতো। মানে এইভাবে যদি এ এ এ এইভাবে পিটা এ আছে আমি ধরে নিলাম, তাহলে এদের বিন্যাস যদি হতো, অর্থাৎ প্রত্যেকের জন্য যদি আলাদা আলাদা বিন্যাস ধরা হতো, যেটা এক্ষেত্রে নিশ্চয়ই ধরা হয়নি, তাহলে সেক্ষেত্রে সেটা বেরোতো ফ্যাক্টরিয়াল পি। একইভাবে কিউ এর ক্ষেত্রেও তাই, কিউ সংখ্যক বিকে যদি আমরা আলাদা বিন্যাসে ধরতাম তাহলে তার জন্য আমাদের কি বেরোতো, ফ্যাক্টরিয়াল কিউ সংখ্যক বিন্যাস পাওয়া যেত। বোঝাতে পারছি আশা করি। পি সংখ্যক এ জন্য আমরা আলাদা কোনো বিন্যাস পাবো না, কারণ আমরা একই ধরনের, আমি এখানে ছবিটাই বোঝালাম যে দুটো একই যদি ফুল হয় তাহলে একটা ফুলের জন্য যে বিন্যাসটা হবে ওটাকেই কাউন্ট করা হবে, আবার দ্বিতীয় ফুলের জন্য একই বিন্যাস হওয়ার জন্য আর কাউন্ট করা হবে না। তাহলে এখানে পি সংখ্যক এ আছে, অর্থাৎ একটা এ যতটা আছে সেটাই কাউন্ট করা হয়েছে নিশ্চয়ই, সেভাবেই এই এক্সটা পাওয়া গেছে। কিন্তু যদি প্রত্যেকটাকে আলাদা করে কাউন্ট করা হতো তাহলে এখানে ফ্যাক্টরিয়াল পি বেরোতো, কিউ এর জন্য ফ্যাক্টরিয়াল কিউ বেরোতো। একইভাবে আর সংখ্যক সি এর জন্য বেরোতো ফ্যাক্টরিয়াল আর। তাহলে সেক্ষেত্রে এটা এক্স না হয়ে অ্যান্সারটা কী দাঁড়াতো, এক্স তো এমনিই বেরিয়েছে, কারণ এই ফ্যাক্টরিয়াল পিটাকে আমরা 1 ধরেছি, কিন্তু যদি ফ্যাক্টরিয়াল পিটাকে ফ্যাক্টরিয়াল পি ধরতাম, ফ্যাক্টরিয়াল কিউটাকে ফ্যাক্টরিয়াল কিউই ধরতাম, ফ্যাক্টরিয়াল আরকে ফ্যাক্টরিয়াল আরই ধরতাম, তাহলে মোট বিন্যাস বেরোতো এটা, যেটা কার সমান হতো, যেটা ফ্যাক্টরিয়াল এন এর সমান হতো। কারণ কি, এক্ষেত্রে যদিও এগুলো একই আছে সেই জন্য এক্স বেরিয়েছে অ্যান্সার, কিন্তু আমি ধরলাম যে পি সংখ্যক এ যদি আলাদা আলাদা থাকতো তার জন্য ফ্যাক্টরিয়াল পি সংখ্যক বেরোতো। কারণ তোমরা বারবার বুঝছো, আমরা শুরুতেই আমি একবার আলোচনা করলাম যে যখন চারটে বস্তুর মধ্যে চারটেকেই ব্যবহার করা হচ্ছে তাহলে কতগুলো পাওয়া যাবে বিন্যাস, ফ্যাক্টরিয়াল 4। ঠিক একই জিনিস আমি এখানেও অ্যাপ্লাই করছি, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। এখানে পি সংখ্যক এ এর জন্য কিন্তু একটাই বিন্যাস হচ্ছে, কিন্তু আমি ভাবছি যদি পি সংখ্যক এ এর জন্য একটা না হয়ে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হতো তাহলে এতগুলো বিন্যাস হতো। ঠিক একই ব্যাপার কিউ এর ক্ষেত্রেও হতো এতগুলো, আর এর সি এর ক্ষেত্রেও হতো এতগুলো। তাহলে যদি প্রত্যেকটা এ আলাদা থাকতো, অর্থাৎ পি সংখ্যক এ একই রকম না থাকতো, তাহলে এতগুলো অ্যান্সার পেতে পারতাম আমরা, যেটা ফ্যাক্টরিয়াল এন এর সমান। অর্থাৎ এরা যদি ভিন্ন ভিন্ন বস্তু হতো তাহলে এই দুটো ইকুয়েশন কারো বুঝতে অসুবিধা হচ্ছে না আশা করি, কারণ এই এক্স অ্যান্সারটা বিবেচনা করা হয়েছে এই ফ্যাক্টরিয়াল পিকে 1 ধরে, ফ্যাক্টরিয়াল কিউকে 1 ধরে, ফ্যাক্টরিয়াল আরকে 1 ধরে, কারণ এই পি সংখ্যক এ আলাদা কোনো বিন্যাস আমাকে দিবে না, আমাকে একটাই বিন্যাস দিবে। কিন্তু যদি আলাদা বিন্যাস দিত তাহলে সেক্ষেত্রে কি ফ্যাক্টরিয়াল পি হতো, সেক্ষেত্রে ফ্যাক্টরিয়াল কিউ হতো বি, ফ্যাক্টরিয়াল আর হতো, কিন্তু এক্ষেত্রে আমরা এক্সই ধরেছি। তো এরা আলাদা আলাদা হলে আমাদের এত সংখ্যক বিন্যাস বেরোতো, যেটা ফ্যাক্টরিয়াল এন এর সমান। কারণ এক্ষেত্রে এদেরকে যদি আমরা আলাদাই ধরি তাহলে এন সংখ্যক বস্তুর বিন্যাস তো আমরা জানি ফ্যাক্টরিয়াল এন হয়। তাহলে এখান থেকে খুব সহজে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল পি ইন্টু ফ্যাক্টরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টরিয়াল আর। তাহলে এই হচ্ছে আমার আনসার। তাহলে এখানে তোমরা যদি কোয়েশ্চেনের সঙ্গে এবার কম্পেয়ার করতে চাও, বস্তু ছিল কতগুলো, এন সংখ্যক, তাই ফ্যাক্টরিয়াল এন উপরে বসলো। এবার এর মধ্যে পি সংখ্যক কমন বস্তু ছিল, অর্থাৎ এ ছিল পিটা, ওই জন্য ফ্যাক্টরিয়াল পি ডিভাইডেড হলো, বি ছিল ফ্যাক্টরিয়াল কিউটা, ওই জন্য ফ্যাক্টরিয়াল কিউ ডিভাইডেড হলো, সি ছিল আরটা, ওই জন্য ফ্যাক্টরিয়াল আর ডিভাইডেড হলো। এবার এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা একটা অঙ্ক সলভ করব তোমাদের এসএনদের বই থেকে। আমরা সলভ করব এই অঙ্কটা। এখানে কি বলেছে, নিম্নলিখিত শব্দগুলোর অক্ষরসমূহকে কত বিভিন্ন উপায়ে বিন্যাস করা যায় লিখি। তো আমরা এই সাকসেস এটাকে নিয়ে ইউজ করব, এস ইউ ডবল সি ই ডবল এস। তাহলে এস ইউ ডবল সি ই ডবল এস, এটাকে নিয়ে আমরা যতগুলো অক্ষর আছে ততগুলো অক্ষর নিয়ে আমরা বিন্যাস বানাবো। আর এক্ষেত্রে আমাদের হেল্প করবে এই ফর্মুলাটা। কিভাবে এই ফর্মুলাটা আমাদের হেল্প করছে দেখা যাক। এক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের এখানে এই অ্যালফাবেটগুলো, অর্থাৎ প্রত্যেকটা যে অক্ষর আছে এরা পরস্পর বিভিন্ন নয়, যেমনটা শর্ত আমরা এক্ষেত্রে বলেছিলাম, অর্থাৎ সবগুলো বিভিন্ন নয়। এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সি আমাদের কটা আছে, আমাদের এক্ষেত্রে সি আছে দুটো, তাহলে দুটি আছে সি। এস কটা আছে, এস আছে আমাদের তিনটি আছে এস, কারণ এই যে একটা এস এস এস, সি আছে দুটো আর বাকি দুটো আছে ভিন্ন। তাহলে অসুবিধা নেই, আমরা এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করে চলি তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের কি শর্ত ছিল, শর্ত ছিল এমনটা যে পি সংখ্যক এ ছিল, তো আমাদের এখানে কি 2 সংখ্যক সি আছে, এখানে ছিল কিউ সংখ্যক বি, আমাদের এখানে আছে 3 সংখ্যক এস, আর বাকি তৃতীয় সংখ্যা একই রকম নেই। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কী ছিল, ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল পি ফ্যাক্টরিয়াল কিউ, সরি এটা ফ্যাক্টরিয়াল কিউ হবে, আমি কোনো কারণে মিস করেছি, ফ্যাক্টরিয়াল আর। তাহলে আমরা এখানে কি লিখব,
সাকসেসের টোটাল কটা অ্যালফাবেট আছে? 1 2 3 4 5 6 7টা। তাহলে n আমার এখানে হচ্ছে 7। তাহলে উপরে কি হয়? ফ্যাক্টোরিয়াল n, তাহলে আমি উপরে লিখবো ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই, যেহেতু এখানে দুটো c আছে তাহলে নিচে বসবে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 3টে s আছে অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 3, এমনটা। এবং অ্যান্সার এখান থেকে খুব ইজিলি আমি বের করতে পারবো। ফ্যাক্টোরিয়াল 7 মানে কি? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল আমি লিখে দিলাম। নিচে আমার আছে 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তো এই 3 ফ্যাক্টোরিয়াল এই 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল। 2 এর ফ্যাক্টোরিয়াল যদি আমরা হিসেব করে দেখি তো 2ই বেরোয়, কারণ 2 ইন্টু 1 2, তো 2 দিয়ে একটা কোনো টার্মকে ক্যান্সেল করলে হচ্ছে 3। তাহলে আমার অ্যান্সার বেরোচ্ছে 7 ইন্টু 3 অর্থাৎ 21, আর 5 ইন্টু 4 হচ্ছে 20। তাহলে 21 ইন্টু 20 হচ্ছে 420। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 420। তো এইভাবে তোমরা অঙ্ক সলভ করতে পারো। এক্ষেত্রে আমরা একটা অঙ্ক সলভ করলাম, তোমরা দেখলে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 11। বাকি অঙ্কগুলো তোমরা সলভ করতে পারো একইভাবে। তাহলে এই ছিল আমাদের, যদি সবগুলো বিভিন্ন হয় এমন n সংখ্যক বস্তু থেকে, বিভিন্ন নয় এমন n সংখ্যক বস্তু থেকে সবগুলোকে একত্রে নিয়ে বিন্যাসের সংখ্যা, যার ফর্মুলা বেরোলো এটা। এবার আমরা আলোচনা করব পারমুটেশনে আর ছোট্ট একটা যে জিনিস বাকি থেকে গেছে, অর্থাৎ কিছু শর্ত থাকলে সেই শর্তগুলো হিসেবে আমরা কীভাবে অঙ্কটা সলভ করতে পারবো। একদম সিম্পল বিষয়। তো আমরা শর্ত ওয়াইজ চলবো। এখানে শর্তের ফার্স্টেরটা, ধরো আমাদের বলে দিল n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা নির্ণয় করতে। n সংখ্যক বস্তু থেকে বিভিন্ন বস্তু, অবশ্যই n সংখ্যক আলাদা আলাদা বস্তু আছে, একযোগে 8 সংখ্যক বস্তু নির্ণয়। কিন্তু এখানে কিছু শর্ত আছে। ফার্স্ট শর্তটা কি বলছে? ফার্স্ট শর্তটা ওরা এমনটা বলছে যে যখন m সংখ্যক বিশেষ বস্তু কখনোই থাকবে না, বস্তু কখনোই থাকবে না। যাদের এই বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি। ধরো সাপোজ আমার কাছে এখানে আছে এ বি সি ডি ই, এই কটা নাম্বার আছে 5টা। এর মধ্যে আমি 3টাকে বেছে নেব, ঠিক আছে? 3টাকে নিয়ে আমি বিন্যাস বানাবো। আর তার মধ্যে শর্ত আবার দাঁড়াচ্ছে এই যে m সংখ্যক বিশেষ বস্তু কখনোই থাকবে না। ধরো আমাকে এখানে বলে দিল এই m সংখ্যক বস্তু হচ্ছে a আর b বা a। আমি এখানে একটাই ধরছি, বা তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে 6টা অ্যালফাবেট নেওয়া যাক। তার মধ্যে আমি 3টাকে বাছবো, আর আমার শর্ত হচ্ছে a আর b থাকবে না এই বাছার মধ্যে। অর্থাৎ এই 6টা অ্যালফাবেটের মধ্যে আমি 3টে অ্যালফাবেট নিয়ে বিন্যাস বানাবো, কিন্তু শর্ত হচ্ছে এই যে আমি যে বিন্যাসগুলো বানাবো তাতে a ও b থাকবে না। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এখানে যেমন বলা হয়েছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তু নির্ণয় করো, 6টি অ্যালফাবেট থেকে একযোগে 3টে অ্যালফাবেট নির্ণয় করো, একই জিনিস। m সংখ্যক বিশেষ বস্তু কখনোই থাকবে না, এ বি কখনোই থাকবে না। অর্থাৎ আমার বিন্যাস এমন হতে হবে যেখানে এ বি থাকবে না। তাহলে আমি এমন কাজ করি না কেন, প্রথমেই এ বিটাকে বাদ দিয়ে দিই। আমি যাদের মধ্যে বিন্যাস বানাবো প্রথমেই এ বিটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি পড়ে থাকে এই 4টের মধ্যে আমি 3টা বিন্যাস বানাই না কেন? তাহলে সেক্ষেত্রে এ বি আমার বিন্যাসের মধ্যে কখনোই ঢুকতে পারবে না। আশা করি বোঝাতে পারলাম। কারণ ওরা শর্ত দিয়েছে এই যে এ বিকে কখনো আমি এর মধ্যে না ঢুকাতে পারি। তাহলে আমি এমন করি না কেন, এ বিকে আমি প্রথমেই বাদ দিয়ে দিলাম। পড়ে থাকলো আমার কাছে এই 4টে, এই 4টের মধ্যে আমি 3টের বিন্যাস বানাবো। তাহলে এ বি কখনোই আমার বিন্যাসের মধ্যে ঢুকতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার কী বেরোচ্ছে? এখানে উপরে 6টা ছিল, কিন্তু তার মধ্যে আমি সেই দুটোকে বাদ দিয়ে দিলাম যে দুটোকে ওরা বলেছে যে আমার বিন্যাসে থাকা চলবে না। আর নিচে আমার অ্যান্সারে কি 3টেই থাকলো, কারণ 3টে আমাকে বের করতে বলেছিল। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যদি আমি সেইভাবে ভাবি, তাহলে আমার কাছে কি ছিল? আমার কাছে ছিল n সংখ্যক বস্তু, কিন্তু শর্ত হচ্ছে এই এর মধ্যে m সংখ্যক বিশেষ বস্তু কখনোই থাকবে না। যেমন এখানে 6 - 2 হয়েছিল, তাহলে এখানে হবে n - m পি আর, কারণ 8 সংখ্যক বস্তুর বিন্যাস তো আমি এমনিও বের করছিলাম, এক্ষেত্রেও বের করব। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। যদি n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে 8 সংখ্যক বস্তু নির্ণয় করার, বস্তুর বিন্যাস নির্ণয় করার সময় m সংখ্যক বিশেষ বস্তু কখনোই থাকবে না, সেটার অ্যান্সার বের করব আমরা এইভাবে n - m p r, এমনভাবে।
এবার আমরা আসবো দ্বিতীয় শর্ততে। যদি বলতো এরকম যে ওই একই জিনিস, অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস নির্ণয় করো, আর m সংখ্যক বস্তু অর্থাৎ m সংখ্যক বিশেষ বস্তু সর্বদাই থাকবে, এমনটা যদি শর্ত হতো তাহলে কি হতো? তাহলে এইভাবে ভাবা যায় যে আমার কাছে অ্যালফাবেট আছে ABCDEF এমনটা, এর মধ্যে আমাকে বলে দিল যে আমাকে 3টে অ্যালফাবেট বাছতে হবে, 3টে অ্যালফাবেট নিয়ে বিন্যাস বানাতে হবে। বাছতে হবে কথাটা বলা ভুল হবে, কারণ বাছা বিষয়টা হচ্ছে কম্বিনেশনের ক্ষেত্রে আমি আগেও আলোচনা করলাম যে আমাকে 3টে নিতে হবে, দিয়ে বিন্যাস বানাতে হবে, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে AB যেন তার মধ্যে অবশ্যই থাকে। তাহলে বিষয়টা কি হলো, এর মধ্যে থেকে আমি 3টা বাছবো, কিন্তু AB তার মধ্যে থাকতেই হবে। তাহলে AB এই 3টের মধ্যে 2টো অ্যালফাবেট তো AB হয়েই গেল, বাকি পড়ে থাকলো খালি একটা অ্যালফাবেট। ওই একটা অ্যালফাবেট কাদের মধ্যে থেকে বাছতে হবে? এই 4টের মধ্যে, কারণ এই দুটো তো অলরেডি আছেই আমার জায়গায়, এই 3টে পজিশন আছে, তো 3টের মধ্যে তো 2টো AB আছেই, কারণ AB সর্বদাই থাকবে, মানে AB প্রত্যেকটাতে আছে 2টো। বাকি একটা অ্যালফাবেট আমাদের এই 4টের মধ্যে থেকে বাছতে হবে। তাহলে এই 4টের মধ্যে একটা অ্যালফাবেট এর বিন্যাস কি হবে? হবে 4P1। তার আগে আমার কি ছিল? তার আগে এখানে ছিল 2টো অ্যালফাবেট এবং তার মধ্যে 2টোই আমি নিয়েছি, কিন্তু এই যে 3টে সাজানো না বিন্যাসের ক্ষেত্রে, যখন আমরা 3টে সাজাবো, 3টে পজিশন থাকছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। এই 3টে পজিশনের মধ্যে AB প্রত্যেক বাড়ি থাকছে, কিন্তু AB কোন জায়গায় থাকছে? এখানে থাকছে AB, নাকি এখানে থাকছে AB, নাকি এখানে থাকছে BA? এমনভাবে তো বিভিন্নভাবে থাকতে পারে। তাহলে সেই হিসেবে যদি আমি ভাবি, তাহলে 1 2 3 3টে পজিশন আমার কাছে আছে, যার মধ্যে আমি ABকে বিন্যাস বের করব, 3টের মধ্যে 2টো। তো ওই জন্য এখানে আমার 3P2 আবার মাল্টিপ্লাই হবে। এই 3P2 কেন হলো? এই 3P2 এই জন্য হলো যে এই 3টে পজিশনের মধ্যে AB কোন পজিশনে থাকবে, অর্থাৎ AB সজ্জা নির্ণয়ের জন্য হলো এটা। আর বাকি যে একটা পজিশন, সেটার সজ্জা নির্ণয়ের জন্য হলো এই 4টের মধ্যে একটা, অর্থাৎ 4P1। তাহলে আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে এবার যদি আমি সূত্রের ক্ষেত্রে ভাবি, তাহলে আমার m সংখ্যক বস্তু সর্বদাই থাকবে, এখানে যেমন এই 2টো বস্তু সর্বদাই থাকছিল A আর B, তাহলে এই ক্ষেত্রে তেমনটাই হবে, অর্থাৎ RPM, কারণ 8টা বস্তুর মধ্যে যে আমি বিন্যাস বানাবো তার মধ্যে তো এই mটা বস্তু থাকবে, আর এই m কমন বস্তু, কতগুলো বিন্যাস হচ্ছে আর এর মধ্যে, সেটা হচ্ছে এটা, ইন্টু বাকি বস্তুগুলো, অর্থাৎ nটা বস্তুর মধ্যে mটা তো অলরেডি চলে এসছে, বাকি থাকছে n-m সংখ্যক বস্তু। যেমনটা এক্ষেত্রে যদি আমি 4-এর ক্ষেত্রে ভাবি, তো 3P2, এটা 4 না লিখে আমি 6টার মধ্যে 2টো কমে গেছে, তো 6 - 2 লিখতে পারি। আর এখানে 3টে ছিল আমার, তার মধ্যে AB 2টো জায়গা দখল করে নিয়েছে, তো 3 - 2 লিখতে পারি। ঠিক এই অ্যাকর্ডিং আমি এখানে লিখতে পারি n-p পারমুটেশন r-m। তাহলে এই হচ্ছে পারমুটেশনের ফর্মুলা যখন m সংখ্যক বিশেষ বস্তু সর্বদাই থাকবে সেই ক্ষেত্রে। তাহলে প্রথমে কি ছিল? m সংখ্যক বিশেষ বস্তু কখনো থাকবে না, m সংখ্যক বিশেষ বস্তু, তার পারমুটেশন ছিল এটা। আর m সংখ্যক বিশেষ বস্তু সর্বদাই থাকবে, তার পারমুটেশন হচ্ছে এটা। আমরা এই দুটোর উপর বেসিস করে দুটো অঙ্ক করব। আমরা করব সংক্ষিপ্ত উত্তরধর্মীর এই 19 নম্বর কোয়েশ্চেনটা। এই ধরনের অন্য কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করতে পারবে। কি বলেছে? 12টি বিভিন্ন বস্তু থেকে একযোগে 6টি বস্তু নিয়ে বিন্যাস করলে কতগুলো বিন্যাসে 3টি নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে, 3টি নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে। তাহলে আমরা এই শর্তটা অ্যাপ্লাই করছি। n সংখ্যক বিভিন্ন বস্তুর থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস নির্ণয় করব, যেখানে m সংখ্যক বস্তু, ওখানে ফার্স্টে বলা হয়েছে সর্বদাই থাকবে, সরি, তাহলে এটা m সংখ্যক বিশেষ বস্তু সর্বদাই থাকবে। তাহলে এইভাবে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। কিন্তু আমাদের এখানে বলেছে 12টা বস্তুর মধ্যে 6টা আর তার মধ্যে 3টে। তাহলে আমরা যদি এখানে n, m আর r এর সাথে কম্পেয়ার করার চেষ্টা করি এই অঙ্কটাকে, অর্থাৎ 19 নম্বর অঙ্কটাকে, তাহলে আমাদের এই 19 নম্বর অঙ্কে n হচ্ছে আমাদের 12টা বস্তু, তার মধ্যে আমরা বিন্যাস বের করছি 8টার, অর্থাৎ 6টা বস্তুর, আর তার মধ্যে কতগুলো সর্বদাই থাকছে m, অর্থাৎ 3টে বস্তু। আশা করি এই মিলটা তোমাদের বুঝতে খুব একটা কঠিন মনে হচ্ছে না। তাহলে সর্বদাই যখন থাকছে m সংখ্যক বস্তু, তার ফর্মুলা কি এটা?
তাহলে এটা আমরা ইজিলি অ্যাপ্লাই করে দিই। এখানে ফর্মুলাটা আছে RPM, তাহলে আমার এক্ষেত্রে হচ্ছে 6PM অর্থাৎ 6 পারমুটেশন এম হচ্ছে আমার 3, তাহলে এখানে 3 লিখি, ইন্টু এখানে আছে n মাইনাস এম পারমুটেশন আর মাইনাস এম, তাহলে আমার এখানে হচ্ছে n অর্থাৎ 12 মাইনাস এম অর্থাৎ 3 পারমুটেশন আর মাইনাস এম অর্থাৎ 6 মাইনাস 3। তাহলে অ্যান্সার বের করা যাক। 6 পারমুটেশন 3 অ্যান্সার হবে ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আমরা আগেই শিখেছি। আর এক্ষেত্রে 12 মাইনাস 3 অর্থাৎ 9p3। আর নেক্সট লাইন এটা করে নিই, তাহলে আমাদের এক্ষেত্রে অ্যান্সার বেরোচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 ডিভাইডেড বাই 9 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এইটুকুটার ফর্মুলা এখানে পড়লো। তাহলে আমরা যদি গোটা টার্মটাকে ভেঙে নিই, তাহলে এখানে পাচ্ছি 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে 9 ফ্যাক্টোরিয়াল, আর নিচে থাকছে এখানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে 9 মাইনাস 3 অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল। তো এখানে 6 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, উপরে 9 আছে, 9কে আমি লিখতে পারি 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু তারপর 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে নিচে 3 ফ্যাক্টোরিয়ালের সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই যে এতগুলো টার্ম থাকলো, এই টার্মগুলোর গুণফলই হবে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 19-এর 1 নম্বর কোয়েশ্চেনটা আমরা সলভ করে ফেললাম। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। এই টার্মগুলোর গুণফল তোমরা বের করতে পারো, তাহলেই অ্যান্সার পাওয়া যাবে। এবার দ্বিতীয় কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমি আসছি, কি বলেছে রোমান নাম্বার 2 19-এর। এখানে বলেছে কখনোই থাকবে না, অর্থাৎ এই 3টে নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। বিষয়গুলো সব এরকমই, কিন্তু এই ক্ষেত্রে শর্তটা হচ্ছে প্রথমেরটা, এই বিশেষ বস্তু কখনোই থাকবে না সেটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা আনসার বের করবো এইভাবে, অর্থাৎ n মাইনাস এম পি আর। তাহলে এক্ষেত্রে আমার n হচ্ছে 12, দ্বিতীয় অ্যান্সারটা করছি তো এখানে লিখছি। তো আমার অ্যান্সার হবে 12 মাইনাস 3, আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না, পি আর হচ্ছে আমার এখানে 6। তাহলে 12 মাইনাস 3 মানে 9p6, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এক্ষেত্রে অ্যান্সার বের করা যেতে পারে, কি বেরোচ্ছে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো 3 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হচ্ছে, তো এই গুণফলটা হচ্ছে অ্যান্সার। লাকিলি এক্ষেত্রে আমাদের দুটো অ্যান্সারই সেম আছে, 9 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, এটাতেও তাই। তো এই গুণফলটা থেকে তোমরা অবশ্যই অ্যান্সারটা বের করবে আর চেক করবে যে সংক্ষিপ্ত উত্তরধর্মীর 19-এর 1-2 অঙ্কটা তোমরা সলভ করতে পারলে কিনা। একইভাবে 18 অঙ্ক আছে, বেশ অনেক অঙ্ক আছে, তো তোমরা প্রসেসগুলো খালি ফলো করে যাও, তাহলে অবশ্যই অঙ্ক সলভ করতে পারবে। এবার আমরা করব আর একটা লাস্ট শর্ত। হ্যাঁ, আমাদের তৃতীয় বস্তুটা হচ্ছে যে n সংখ্যক বস্তুর মধ্যে r সংখ্যক বস্তুর বিন্যাস করব, যেখানে m সংখ্যক বস্তু তো থাকবেই, কিন্তু m সংখ্যক বস্তু আগে থেকেই একটা নির্দিষ্ট স্থানে থাকবে। অর্থাৎ শর্তটা হচ্ছে এই যে m সংখ্যক বস্তু একটি নির্দিষ্ট স্থানে থাকবে। m সংখ্যক বস্তু তো অবশ্যই থাকবেই, কিন্তু তারা আগে থেকে একটি নির্দিষ্ট স্থানে থাকবে। যাদের এই বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে একটু ধৈর্য ধরো, এখনই বোঝা যাবে। নির্দিষ্ট স্থানে থাকবে, এই শর্তের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন m সংখ্যক বিশেষ বস্তু সর্বদাই থাকবে, সেক্ষেত্রে এই 3p2টা বা এখানে RPM এটা কেন করেছিলাম, কারণ এই যে m সংখ্যক বস্তুটা থাকবে r সংখ্যক বস্তুর মধ্যে, তার বিন্যাস হচ্ছে এটা। কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে আমি যখন এক্সাম্পল দিয়ে বুঝালাম, তোমরা যদি একটু মনে করতে পারো যে ABCDEF এই 6টা আছে, 6টার মধ্যে আমি 3টাকে বাছবো, তার মধ্যে AB সর্বদাই থাকবে। তো সেই ABটা কোন জায়গায় থাকবে সেটাই বেরোচ্ছিল এই উপায়ে, অর্থাৎ 3p2 উপায়ে। কিন্তু যদি আমি এবার বলে দিই যে এই ABটা ফিক্সড এই জায়গাতেই থাকবে, অর্থাৎ ABর পজিশন এতগুলো না হয় ABর পজিশন একটা হয়, এখানে যেমনটা বলে দিয়েছে যে m সংখ্যক বস্তু একটা নির্দিষ্ট স্থানে থাকবে, তাহলে এই আলাদা পারমুটেশনটার কোনো মান থাকছে না, কারণ এটার ভ্যালু সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 1, আর 1 এখানে বসালেও কি মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে এই টার্মটাই থাকবে। বিষয়টা আরেকবার আলোচনা করছি, যেহেতু এখানে RPM করা হয়েছিল আমাদের এই শর্তে যে এই r সংখ্যক বস্তুর মধ্যে m সংখ্যক বস্তুর বিন্যাস RPM, কিন্তু যদি বলা হয় যে m সংখ্যক বস্তু একটা নির্দিষ্ট স্থানে থাকবে, তাহলে তার বিন্যাস কি বেরোচ্ছে 1, কারণ ওটা একটাই স্থানে থাকছে, তার মানে RPM এর ভ্যালু সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে যখন m সংখ্যক বস্তুর মধ্যে একটা নির্দিষ্ট স্থানে থাকছে m সংখ্যক বস্তু, এই শর্তটাই সেক্ষেত্রে অ্যান্সার আমাদের দাঁড়াবে
rpm এর পরিবর্তে 1, অর্থাৎ 1 ইন্টু n মাইনাস এম পি আর মাইনাস এম। ঠিক দ্বিতীয় শর্তটাই কিন্তু আগে এই পজিশনটা 1 হচ্ছে, যার জন্য এটাকে আমরা লিখতে পারি n মাইনাস এম পি আর মাইনাস এম। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না, কারণ আমাদের এই ক্ষেত্রে এই পজিশনটা 1 আসছে। এটার উপর ডিপেন্ড করে আমরা অঙ্ক করব। তার আগে লাস্ট আর একটা শর্ত আমরা এখানে জেনে নেব। আমি কি বললাম, যে অঙ্কটা স্টার্ট করছিলাম ওটা নিয়ে যদি ভাবি, এ বি সি ডি ই এফ এই অ্যালফাবেটগুলোর মধ্যে এই ক্ষেত্রে যে কোনো 3টে অ্যালফাবেট বাছতে হচ্ছিল, তার মধ্যে এ বি এই দুটো থাকছিল। আর কোথায় থাকছিল, ধরো সাপোজ আমাদের বলে দিল ফার্স্ট আর সেকেন্ড পজিশনে এ বি থাকছে, ফার্স্ট আর সেকেন্ড পজিশনে এ বি থাকছে, তাহলে থার্ড পজিশনটা একবার আমি সি দিয়ে ফিল করতাম, একবার ডি দিয়ে ফিল করতাম, একবার ই দিয়ে ফিল করতাম, একবার এফ দিয়ে ফিল করতাম। মেন বিষয় হচ্ছিল এই যে এইটা নিয়ে আমাদের কিছু ভাবতে হচ্ছিল না, এটা 1ই হচ্ছিল। এইখানে খালি 4টে পজিশনের মধ্যে মানে 4টে টার্ম দিয়ে একটা পজিশন ফিল করতে হচ্ছিল, যেটা আমরা এইভাবে করতে পারছিলাম। কিন্তু যদি আমাদের শর্তটা এখানে এমনভাবে না বলে দিত, অর্থাৎ এ বি বলে দিত যে এ বি নির্দিষ্ট স্থানে থাকবে, কিন্তু তাদের ক্রম নির্দিষ্ট না, অর্থাৎ এর পরই বি থাকবে, তার কোনো মানে নাই যে এখানে এ ফার্স্ট পজিশনে এ, সেকেন্ড পজিশনে বি, এরকম কোনো মানে নাই। যদি এমন বলে দিত, অর্থাৎ শর্তটা যদি এমন হতো যে এম সংখ্যক বিশেষ বস্তু আগে থেকে নির্দিষ্ট স্থানে থাকবে, কিন্তু যে কোনো ক্রমে এম সংখ্যক বিশেষ বস্তু আগে থেকে নির্দিষ্ট স্থানে থাকবে, কিন্তু যে কোনো ক্রমে, তাহলে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে আমি এই পজিশনটাকে খালি 1 ধরে নিয়ে ছাড়তে পারতাম না, কারণ এই ক্ষেত্রে এ বি যেমন হতে পারতো তেমন বি এও হতে পারতো প্রত্যেকটা ক্ষেত্রেই। তাহলে সেই ক্ষেত্রে আমার এইটুকু পজিশন, অর্থাৎ এই যে দুটো এ বি, এদের ফ্যাক্টোরিয়াল আমাদের এই ক্ষেত্রে মাল্টিপ্লাই করতে হতো ওই টার্মটার সাথে। কারণ কি, কারণ হচ্ছে এই যে এই এ বি এই ক্ষেত্রে যেমনটা ছিল, অর্থাৎ নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ক্রমে, তেমনটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না, এটা ভিন্ন ক্রমেও থাকতে পারে। ওই জন্য এখানে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু হবে এন মাইনাস এম, সরি এন মাইনাস এম বলতে এখানে 6টা টার্ম ছিল, তো 6 মাইনাস 3 হতো, এবং পারমুটেশন হতো আর মাইনাস এম, যেমনটা এখানে ফর্মুলায় দেখছো। খালি এই পজিশনটাই এই শর্তে যেমন 1 হলো, এই শর্তে তেমন কি হবে, এই শর্তে হবে ফ্যাক্টোরিয়াল এম। এটাতে দুটো বস্তু ছিল জন্য ফ্যাক্টোরিয়াল 2। তাহলে আমাদের গোটা অঙ্কটা দাঁড়াচ্ছে এই যে ফ্যাক্টোরিয়াল এম ইন্টু এন মাইনাস এম পি আর মাইনাস এম। এটা কখন হবে, যখন এম সংখ্যক বস্তু আগে থেকে নির্দিষ্ট স্থানে তো থাকবেই, কিন্তু সেই যে এম সংখ্যক বস্তু নিজেদের মধ্যে ভিন্ন ভিন্ন পজিশনে থাকতে পারে, সেই জন্য এটা। আসলে কারো বুঝতে অসুবিধা হচ্ছে না? তাহলে এম সংখ্যক বস্তু নির্দিষ্ট স্থানে ফ্যাক্টোরিয়াল এম আকারে থাকবে, আর বাকি এন মাইনাস এম সংখ্যক বস্তুর মধ্যে আর মাইনাস এম সংখ্যক বস্তুর বিন্যাস এটা। তাহলে এই 4টে শর্ত তোমরা বুঝতে পারলে। এই ছিল তোমাদের সম্পূর্ণ পারমুটেশন এখানে ডিসকাস করা হলো, এবং এগুলোর উপর বেসিস করে অঙ্ক সলভ করা হবে নেক্সট ভিডিওতে। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না।